শামীম ওসমান, মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ ৪ জনাব AKM শামীম ওসমান। উপস্থিত আমাদের যারা আজকে এখানে মেন, আমি বলবো প্রধান অতিথি আপনারাই যারা আজকে এখানে এসছেন সামনে, তো আমি আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। এবং খুব অবাক হয়ে আমি দেখছিলাম, আমি কালার ব্লাইন্ড, হ্যাঁ, এই জন্য আবার আমাদের ডিজি সাহেবকে জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি, ল্যাপটপের সাথে সাথে কি পলকের পাঞ্জাবির মতো করে শাড়ি দেওয়া হয়েছে কিনা বা হেজাব দেওয়া হয়েছে কিনা। কারণ দেখেন ওর পাঞ্জাবি কালার অ্যাজ পার মাই নলেজ এখানে একটা গ্রুপের শাড়ির সাথে মিলছে, একটা গ্রুপে হেজাবের সাথে মিলছে। সো বিষয়টা আসলে সবই তো ডিজিটালাইজ ব্যাপার স্যাপার, এটা আমাদের মাথায় ঢুকে না। তা পলক বললো আমি এটা শামীম ভাই খুব খুশি যে আজকে আমাদের সাথে ম্যাচ হয়ে গেছে। এটা হচ্ছে দেখেন জেনারেশনের ব্যাপার। মন্ত্রীও এমন পেয়েছেন যে আপনাদের মতো করেই চিন্তা করে, হ্যাঁ, আপনি আপনার মতো করে একটা সুন্দর শাড়ি পরে এসছেন, মাথার মধ্যে কেউ হেজাব দিয়ে এসছে যেই কালারের আকাশের রঙের, আমার মন্ত্রীও আকাশের রঙের পাঞ্জাবি পরে এসছে। যাই হোক, আসলে এই ডিজিটাল শব্দটা আমি প্রথম শুনেছি 2002 সনে। 2002 সনে বলে ঠিক হবে না, 2001-এর শেষ দিকে, অক্টোবরে দেশ ছাড়ি, নভেম্বর ডিসেম্বর, হ্যাঁ ওই সময়টা। তখন যার কথা বলে আপনারা গর্ববোধ করেন, আমি নিজেও গর্ববোধ করি, সজীব ওয়াজেদ জয়, আমি আর উনি একসাথে প্রায় 2 বছর 3 বছর একসাথে ছিলাম। তো ও আমাকে বোঝাতো, ও অনেকেই মামা বলে ডাকতো, আমাকে শামীম ভাই বলতো। তো আমার প্রধানমন্ত্রী বলতেন যে আগে একটা লম্বুর জন্য আমার অবস্থা খারাপ থাকতো, এখন 2 লম্বু একসাথে হয়েছে, মানে আমিও লম্বা সেও লম্বা। তো ও আমাকে বোঝাতো শামীম ভাই ডিজিটাল বাংলাদেশটা যখন আমরা আসবো এইটা করবো, ডিজিটাল কল সেন্টার করবো। তা আদার ব্যবসায়ী যেমন জাহাজের খবর রাখে না, আমিও না বুঝেই মাথা নাড়াতাম, হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি কিছুই বুঝতাম না। টু বি অনেস্টলি আমি তখন কল্পনাও করতে পারিনি যে এইটা কিভাবে কি বলছে, কি করতে চাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছিলাম না। আমি ভাবলাম যে বিদেশে লেখাপড়া করে, হ্যাঁ, এত ভালো লেখাপড়া জ্ঞানী মানুষ হয়তো কিছুটা বলছে, বলার চেষ্টা করছে, কিন্তু আমি বুঝতে পারতাম না। আমি এখনো বুঝতে পারি না, কারণ আমার এখনো ফেসবুক নাই, টু বি অনেস্টলি, হ্যাঁ। তো এবং আমি তখন অবাক হতাম চিন্তা নিয়ে। ঠিক সেই সময়টার পরে তারই মা, আমি খুব অবাক হয়ে দেখি, আপনারা একটু জিনিসটা লক্ষ্য করে দেখেন তো, আজকে 7ই মার্চ গতকাল গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 2টি কথা বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। মুক্তিটাকে বেশি ইম্পর্টেন্সি দিয়েছিলেন। কেন? স্বাধীনতা এনেছিলেন বঙ্গবন্ধু, আরেকটা কথা বলেছিলেন, স্বাধীনতা আনা যত কষ্টকর, রক্ষা করা তার চেয়ে বেশি কষ্টকর। এই মুক্তিটা হচ্ছে অর্থনৈতিক মুক্তি। আমি স্বাধীন হলাম, কিন্তু আমার অর্থনৈতিক মুক্তি হয় নাই। সো তাহলে ওই দেশের স্বাধীনতার কোনো মনোবোধ নাই, আমরা সভ্যতাকে ভুলে গেছিলাম। তার কন্যা, আমরা সবাই তার কাছে এক্সপেক্ট করি শুধু যে উনি শেখ হাসিনা এটা করছেন না কেন, এটা করছেন না কেন, এটা করছেন না কেন। তারা 2 বোন, শেখ হাসিনা এবং শেখ রেহানা। আমি খুব কাছের থেকে গত 42 বছর ধরে তাদের দেখছি। একটা সন্তান যেমন তার মাকে দেখে, আমি ঠিক সেইভাবেই দেখেছি। এখন কথা কম বলি একটু বয়সের কারণে, আগে এমন কোনো কথা নাই যে বলতাম না, উল্টা পাল্টা যেটা মন থাকতো বলতাম, এখনো মাঝে মাঝে বলে ফেলি। সো আমার জীবনে আমি এর চেয়ে বড় দেশপ্রেমিক মানুষ দেখি নেই, এবং কি বলবো, আল্লাহর উপরে বিশ্বাস করে এরকম মানুষ দেখি নেই। একবার তার জায়গায় আমরা আসি, এই 2 বোনের জায়গায় আসেন, যে হঠাৎ আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আমার গতকাল আমার মার মৃত্যুবার্ষিকী গেছে। আমি এখন পর্যন্ত আমার মার স্বাভাবিক মৃত্যু, আমার বাবার স্বাভাবিক মৃত্যু আমি মেনে নিতে পারিনি। এতিম হওয়া যে কত বড় কষ্ট, যারা এতিম হয়েছে তারাই একমাত্র বুঝতে পারে। যে এতিম হয় নাই সে বুঝতে পারবে না যে এতিম হওয়া কত কষ্টের, সে যেই বয়সী হোক না কেন। 50 বছর বয়সী আপনি এতিম হন, আর 70 বছর বয়সী আপনি এতিম হন, কিন্তু এটা খুব কষ্টের ব্যাপার। কিন্তু এই 2টা মহিলা দেখেন তো, কত বয়স ছিল যখন জাতির পিতার কন্যা শেখ হাসিনা বাংলাদেশে এসেছেন? 31-32 বছর বয়স, মানে আমার ছেলের চেয়েও বয়সে ছোট। আর শেখ রেহানা উনি তো আরো ছোট, আমার বড় বোনের বান্ধবী। তো সেখানে এই 2টি বোন জানলেন যে যেই লোকটি এই দেশটা স্বাধীন করে দিয়ে গেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, কি বড় অপরাধ করেছেন, দেশ স্বাধীন করে দিয়েছেন। হ্যাঁ, এই অপরাধে সেই শক্তি যারা মেনে নিতে পারে নাই, সেই শক্তি তাকে হত্যা করে। পৃথিবীর বহু দেশে রাষ্ট্রপ্রধানকে হত্যা করা হয়েছে, কিন্তু রাষ্ট্রপ্রধানের পুরো পরিবারকে হত্যা করা হয়েছে এরকম কোনো ঘটনা পৃথিবীতে ঘটে নাই। সেদিন শুধু জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি,
তার স্ত্রীকে হত্যা করা হয়নি, তার পুরো বংশকে মেরে ফেলা হয়েছে। 2 জন বেঁচে গেছেন, লাকিলি শেখ হাসিনা, শেখ রেহানা। আমরা হইলাম সেই সময়ের প্রোডাক্ট, এই চন্দন ছিলাম না 75-এর পরের প্রোডাক্ট। আমরা 75-এর পরে যার প্রোডাক্ট হয়েছি, আমরা কিন্তু এই চিন্তা করে কোনো সময় রাজনীতিতে আসে নাই যে আমরা ক্ষমতায় আসবো। আমরা এই চিন্তা করে রাজনীতি করতে এসেছি আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার চাই, আর কিচ্ছু বুঝতাম না। মধ্যখানে একটা পর্যায়ে মধ্যে আমরা প্যালেস্টাইনের মতো যুবক হয়ে গেছিলাম, কিচ্ছু বুঝতাম না, কোনো কিছু ভয় পেতাম না। এই চন্দন অনেকগুলি মন্ত্রীর নাম বললো, 19টা মন্ত্রী তারা নিজে ঢুকতে পারেনি, জিয়াউর রহমান ঢুকতে পারেনি। আমরা তখন ফার্স্ট ইয়ারের ছাত্র, পিঠের মধ্যে হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে পিটিয়ে, আমরা ব্যথা পাইনি, কিন্তু 7 জন মিলে আটকে দিয়েছি। ঠিক আছে, এই কথাগুলি বলছি এখন এই কারণে বলছি, কেন বলছি জানি না, বাট চন্দন যেটা বলেছে আপনারা লাকি। আপনারা বলবেন কিভাবে লাকি? আমি জানি আপনাদের অনেক প্রবলেম আছে, অনেক সমস্যা আছে, কিন্তু আমাদের চেয়ে একটু বেশি লাকি, বিকজ আপনার কাছে অপরচুনিটি আছে, আমাদের কাছে কোনো অপরচুনিটি ছিল না। সো অপরচুনিটিটাকে একটা জিনিস একটা মনে রাখবেন, একটা বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয় তখন বাপ মা তার হাত ধরে ধরে তাকে হাঁটা শেখায়, কিংবা গার্জেনরা হাঁটা শেখায়। কিন্তু হাত যদি সারাদিন ধরে রাখে সে কিন্তু কোনো সময় দৌড়ানো শিখবে না, একটা সময় তার হাতটা ছেড়ে দিতে হয়। যখন ছেড়ে দেয় তখন এই বাচ্চাটা দৌড়ানো শিখে। আর আপনার হলেন নারী সমাজ, আপনাদের সম্মান অনেক উঁচুতে, কিন্তু প্রবলেমটা হয়ে গেছে এখানেই আমাদের দেশের নারী সমাজের, যদিও আপনাদের মধ্যে হয়তো অনেকের নাই, সবসময় একটা জিনিস ভাবে যে আমি একটা মেয়ে মানুষ, আমি এই জিনিসটা মানতে পারি না। এই জন্য নারায়ণগঞ্জে আমি একটা প্রোগ্রাম শুরু করেছি প্রত্যাশা নামে। আমার কাছে খুব ঘৃণা লাগে এই সমাজ ব্যবস্থাকে, ভীষণ আমি হেট করি, এবং আমি নিজেকেও ঘৃণা করি এই কারণে। টু বি অনেস্টলি, একজন পলিটিশিয়ান হিসাবে, একজন জনপ্রতিনিধি হিসাবে আমি ঘৃণা করি মাঝে মধ্যে আমার নিজেকে। কেন? যে আমি দেখি যে একটা 18 বছরের ছেলে কিংবা 19 বছরের ছেলে কিংবা 16 বছরের ছেলে যদি খারাপ না হয়, রাত্রেবেলায় গরম লাগছে কিংবা যে কোনো কারণে তার খারাপ লাগছে, সে যদি তার বাবা মাকে বলে যে আমি একটু নিচের থেকে রাস্তা থেকে হেঁটে আসছি, তার বাবা মা বলবে আচ্ছা কোথায় যাচ্ছিস? ওখানে যাচ্ছি, আচ্ছা যা তাড়াতাড়ি চলে আসিস। কিন্তু একটা 17 বছরের ছেলে মেয়ে কিংবা একটা 18 বছরের মেয়ে কিংবা একটা 19 বছরের মেয়ে কিংবা 29 বছরের মেয়ে, সে যদি বলে তার বাবা মাকে আমি একটু রাস্তার পার থেকে হেঁটে আসি একা, বাবা মা দুজনই একসাথে চিৎকার দিয়ে বলে না 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 এত রাস্তা যাবি কেন? ওয়াই? আমার প্রশ্ন হচ্ছে ওয়াই? এই রাস্তায় কে থাকে? কি বিষধর সাপ থাকে, নরঘাতক থাকে, না নরপশু থাকে? এই নরপশু যেগুলি আছে সেগুলিকে বন্ধ করার জন্য আমি একটা সংগঠন করেছিলাম, কমপ্লিটলি নন পলিটিক্যাল, চালু করেছি কাজ প্রত্যাশা নাম দিয়ে, যেখানে আমি চাই যে আমার একটা মেয়ে সে যাতে রাতে একটা সময় রাস্তায় বেরোলে তার যাতে ভয় না লাগে, তার যাতে ভয় না লাগে, তার বাবা মার যাতে ভয় না লাগে। সেখানে হবে আমাদের সার্থকতা। আমি সেই সাহায্যটা চেয়েছিলাম, কিন্তু সব জায়গা থেকে পেয়ে উঠি নাই। আমি যেই কথাগুলি বলেছিলাম আমার খুব ভালো লেগেছে, ঠিক সেম কথাগুলি এইবার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার কন্যা, যিনি আমাদেরকে স্বপ্ন দেখা আবার নতুন করে শিখিয়েছেন, এবং স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়ন করেন। ঠিক এই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলির বিরুদ্ধে, ইউটিচিংয়ের বিরুদ্ধে উনি আবারও এই পার্লামেন্টে লাস্ট অধিবেশনে যে কণ্ঠে আমি বলেছি ঠিক একই কণ্ঠে উনি বলেছেন। সো আমি আপনাদের কাছে সাহায্য চাই, আপনাদের কাছে সাহায্য চাই। আপনারা আমার চেয়ে অনেক স্মার্ট, টু বি অনেস্টলি আপনারা অনেক চেয়ে স্মার্ট। আমি আমার মেয়ের কাছ থেকে শেখার চেষ্টা করি। ও পৃথিবীর মধ্যে একটা সবচেয়ে নাম করা ইউনিভার্সিটি থেকে ও আল্লাহর মধ্যে ও ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস পাওয়া খুব কঠিন, লন্ডন ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছে। কথার কথা আমার ভুল ধরে, আমি ওদের জেনারেশনের সাথে আলাপ করি, আমার ছেলের সাথে আলাপ করি, ওরা আমার ভুল ধরে। ইভেনচুয়ালি আমার নাতি 4 বছর বয়স, ও যে টেলিফোন ধরে কাজ করে কিন্তু আমি কি ধরা দেয়, আমি ওইটাও পারি না ঠিক মতো, টু বি অনেস্টলি। সো আমি ওর কাছেও শেখার চেষ্টা করি। সো আমরা আপনাদের সাপোর্ট চাই, আপনারা আমাদের সাপোর্ট চাই না, আমরা আপনাদের সাপোর্ট চাই। যেমন বঙ্গবন্ধু 1971-এ সাপোর্ট চেয়েছিলেন দেশ স্বাধীন করার জন্য তরুণ সমাজে, আজকে এই দেশকে বিল্ড করার জন্য শেখ হাসিনা আপনাদের সমর্থন চান। একবার ওনার জায়গায় চিন্তা করে দেখেন, আমি মাঝে মাঝে চিন্তা করি যদি আমি ওনার মতো কোনো অবাধ লোক হতাম, যে একদিনে আমার বাবা মা ভাই সবাইকে মেরে ফেলা হয়েছে, আমি হয়তো পৃথিবীর সবচেয়ে বড় খুনি হতাম অথবা বদ্ধ পাগল হতাম। আমার নেতৃত্ব তো রাজনীতির ভিতরে থেকে কিছু কথা বলতে পেরেছেন, কিছু বিচার করতে পেরেছেন। আর একটা বোন শেখ রেহানা, আমি রেহানাপাকে বলেছি, রেহানাপা আপনি একদিন কাঁদেন না জোর করে, বলে স্বামী আমি এখনো চিৎকার দিয়ে কাঁদতে পারি না। কত কষ্ট একবার চিন্তা করে দেখেন তো। আমাদের দেশটা স্বাধীন করার অপরাধে বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াবে এই স্বপ্ন দেখার জন্য তাদের পুরো বংশকে মেরে দেওয়া হলো। এবং দেখেন এই দুইটি বোন, এই সজীবদের জয় যখন আমাকে বুঝাতো, একদিন আমাকে বললো স্বামী ভাই, আমি কি বলো, বলো স্বামী ভাই কবে যে বড় হয়ে গেলাম টের পেলাম না।
মায়ের বুকের গরম পেলাম না। এবং টু বি অনেস্ট ইটস ট্রু, এবং এটা সত্য। তারপরে দেখেন এই দুইটি বোন এত বৈরী অবস্থাতে মানুষ হয়েছেন, প্রতি মুহূর্তে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, তারপরেও কিন্তু দেখেন সন্তানগুলিকে কিভাবে মানুষের মতো মানুষ করেছেন। সজীবদের জয় মানুষের মতো মানুষ, সায়ামাজের পুতুল মানুষের মতো মানুষ, আমাদের ববি, মানে আমরা গর্ব করে বলতে পারি এখনকার কথা না, 2007-6 একটা আল জাজিরার সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন উনি। আমার চোখে বাচ্চা এখন স্টিল নাও, কারণ আমি বাচ্চা থেকে বড় হতে দেখেছি। ওই যে সাংবাদিকের সাথে সে ইন্টারভিউটা দিয়েছিল, সেই সাংবাদিকের সাথে পৃথিবীর বড় বড় প্রেসিডেন্টরাও ইন্টারভিউ দিতে ভয় পেয়ে যায় আল জাজিরাতে। এবং সে যে উত্তরগুলি দিয়েছিল, আমরা কলকাতায় বসে সবাই দেখেছিলাম একসাথে, আমরা সবাই অবাক হই নাই, আমাদের বুক মনে হয় এবার ফুলে গেছিল যে ইয়েস, দিস ইজ আওয়ার নেক্সট জেনারেশনস। আরেকজন টিউলিপ, হ্যাঁ, সে আজকে ব্রিটেনের এমপি। আমার জানি কেন মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারটার উপরে রহমত দিবেন, এবং রহমতের চাদর দিয়েই রেখেছেন। তাই তো শেখ হাসিনাকে 21 বার মারার চেষ্টা করেছে। দেখেন একদিন আপনারাই তৈরি করবেন, এই নেক্সট জেনারেশন থেকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আজকে যখন ভারতের বংশোদ্ভূত সুনন যখন ব্রিটেনের প্রধানমন্ত্রী, আমার বিশ্বাস এই ডবল বি, বাংলাদেশ এবং ব্রিটেন, দুটো দেশের প্রধানমন্ত্রী একদিন এই বাঙালিরা আমার মনে হয় পূর্ণাঙ্গ নেতৃত্ব দিবে। তো যাই হোক, আমি আর কথা বাড়াই না। আর পলক সম্বন্ধে যদি কিছু বলতে হয়, ও নিজেও সেটা জানে, ও নিজেও যেটা জানে যে আমি আমার সন্তানকে যতটুকু ভালোবাসি, তার সমান ভালোবাসি এই কথা বলবো না, তার চেয়ে একটু কম হলেও এই পার্লামেন্টের মধ্যে আমার মনে হয় সবাই জানে, ও জানে যে ওর সম্বন্ধে যদি কেউ একটু নেগেটিভ কিছু আচরণ করে, সামনে যে লোকটা সে দাঁড়াবে তার নাম হচ্ছে শামীম ওসমান, এটা জানে। এবং আমি ওকে আমার আপন ছোট ভাইয়ের চেয়ে অংশ ভালো কম বাসি না, বেশি ভালোবাসি, এবং আমি ওকে নিয়ে প্রাউড, আমি ওনাকে নিয়ে প্রাউড করি, গর্ব করি। এবং পার্লামেন্টে কিছু অ্যাসেট আছে আমাদের। আমি একটা লোকের নামও বলি, ওকে এই নামটা এখানে বলছি না, যে ও ভবিষ্যতে বঙ্গবন্ধুর সাথে একজন থাকতেন, চেতবচিত্ত লোক। আমি নামটা এখন বলতে চাচ্ছি না, যে এটা বলাটা ওনাদের অনেক অনেক উপরের লেভেল তারা। আমি বলি একদিন হয়তো ও সেটা হবে ইনশাল্লাহ, এবং আমি বিশ্বাস করি। এবং আপনারা দোয়া করবেন। আর সবাই যারা সেজে বুঝে আসছেন, আপনাদের সুন্দর লাগতেছে দেখতে, হ্যাঁ ঠিক আছে। এটা না বললে মহিলারা খুব মাইন্ড করে, মেয়েরা, হ্যাঁ, এরা সুন্দর থাকে, ভালো থাকে, এমনভাবে নিজেদের গড়ে তোলেন যাতে আমি আপনাদের সবার কাছে সবচেয়ে বড় দোয়াটা করি, এমনভাবে নিজেদের স্ট্যাবলিশ করেন আপনার স্বামী যাতে আপনাকে সম্মান দিয়ে চলেন, হ্যাঁ, এইটা হলো সবচেয়ে বড় দোয়া। কিন্তু ঠিক আছে, নিজেকে অবলা ভাববেন না, নারী ভাববেন না, মেয়ে মানুষ ভাববেন না, নিজেকে মানুষ ভাবা শুরু করেন। যতদিন বলবেন আমি মেয়ে মানুষ, আমি মেয়ে মানুষ, আমি নারী মানুষ, এই সমাজ আপনাদের ততদিন ঘুরে ঘুরে আপনাদের লাথি দিবে। পায়ের শক্তি করেন, দরজায় লাথি দেন, দরজা খুলে ফেলেন, খুলে বলেন যে আমি মানুষ, আমি নারী, আমি একটা মানুষ। আপনাদের দেখে হয়তো আমাদের বাইরেই কেউ কেউ হয়তো বিভিন্ন ধর্মের নামে কটূক্তি করবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেখানে যে কাজ করেছিলেন সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর যে বিজনেস, সেই বিজনেস উনি সামাল দিয়েছিলেন। এবং ইসলামের প্রথম সেনাপতি কিন্তু একজন নারী ছিল, যুদ্ধের নারী। সো যেভাবে নারীদেরকে ঘরে বন্দি করে দেওয়ার প্রয়াস করা হয়, কোনো ধর্মেই তার লেখা নাই, কোনো ধর্মেই তার লেখা নাই। সো এইগুলিকে মোকাবেলা করেই কিন্তু আপনাদের সামনের দিকে এগোতে হবে। সো আমি আশা করি একদিন আপনাদের এখান থেকেই অনেকেই বেরিয়ে আসবেন যারা বাংলাদেশকে নেতৃত্ব দিবেন, এই দোয়া করি। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলা।